একদিকে বেছে বেছে সংখ্যালঘুদের ওপর হামলা, ইসকনের মন্দিরের ওপরে আক্রমণ, আর তারই মধ্যে এবার ঢাকায় ভারত বিরোধী মিছিল শুরু হয়েছে। ভারতীয় পণ্য বর্জনের ডাক। গতকালও যা দেখা গিয়েছিল, আজও কিন্তু সেই একই ছবি, কিন্তু মাত্র 48 ঘন্টার মাথায় বিদেশ সচিব পর্যায়ের বৈঠক রয়েছে, আর তার আগে ভারত বিরোধী মিছিল একেবারে ঢাকাতে চলছে। ব্রিগেডিয়ার দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, ঠিক যে কথাটা আমরা আলোচনা করছিলাম কিছুক্ষণ আগে, যে একেবারে আপার হ্যান্ড নেওয়ার মানসিকতা নিয়ে কিন্তু বাংলাদেশ বসতে চলেছে 48 ঘন্টার মাথায় যে উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে সেখানে। হ্যাঁ, বাংলাদেশের স্মৃতি ধ্বংস হয়েছে, বুদ্ধিভ্রষ্ট হয়েছে এবং বাংলাদেশ এখন একটা তমসাবৃত্ত দেশ হয়ে গেছে। এখানে আইনকে ব্যবহার করা হচ্ছে নানানভাবে। যেমন একজন অতি কুখ্যাত মানুষ, আল কয়েদার সাথে যার লিঙ্ক, এবিটির যিনি হেড জসিমউদ্দিন রহমানি, তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সারা পৃথিবী জানে যে তিনি একজন উগ্রপন্থী, এবং এরকম বহু মানুষকে আইন তাদের হাতে হয় জামিন দিয়ে দিয়েছে বা মুক্তি দিয়ে দিয়েছে। তারা জঘন্যতম নিকৃষ্টতম অপরাধ করেছে, কিন্তু বাংলাদেশের এখনকার আইন ব্যবস্থা সেটা মনে করছে না অপরাধ করা হয়েছে। এবং এইখানে আমি জানি না, এই সোমবারের আপনি যেটা বললেন, একটা আপার হ্যান্ড নিয়ে বাংলাদেশ বলছে, আসলে কি বাংলাদেশের যারা এখন সব কন্ট্রোল করছে তাদের বাস্তব বোধ থেকে তারা অনেকটা দূরে আছে। তাদের ভৌগোলিক অবস্থান সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তারা বুঝতেই পারছে না যে ভারতবর্ষ বাংলাদেশের প্রতিবেশী। বাংলাদেশ ভালো করছিল ইকোনমিক্যালি, বাংলাদেশের জিডিপি এগাচ্ছিল, পারচেজিং পাওয়ার প্যারিটি বাংলাদেশের অনেক ভালো ছিল। বাংলাদেশ এখন কোথায় তলিয়ে যাবে তারা নিজেরাই বুঝতে পারছে না, বা তারা হয়তো সেটাই চায়। বৈঠক করবার সময়টা এখন না, কারণ বাংলাদেশ আমার মতে কিছু ধর্ম উন্মাদ মৌলবাদীদের খপ্পরে পড়ে গেছে এবং এদের সাথে এসে জুটেছে। আমরা যাকে কাঠপুতুল ভাবছিলাম, আমার মনে হয় তিনি সক্রিয়ভাবে এই কাজগুলো ঘটাচ্ছেন, আর্মিকে দূরে রাখছেন এবং এমন একটা ভাব করছেন যে তার হাতের বাইরে কিছু ঘটনা বিক্ষিপ্ত ঘটছে, বাট এগুলো বিক্ষিপ্ত ঘটনা না, সুপরিকল্পিত ঘটনা ঘটছে এবং মাইনরিটিদের শেষ করে দেওয়ার একটা চেষ্টা, এবং আফগানিস্তানের মতো হওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। কোথাও যেন ভারতবর্ষের একটা ধৈর্যের পরীক্ষাও বাংলাদেশ নিচ্ছে। আমার মনে হয় সামরিক বাহিনীর ব্যবহার এখন না করে এই মুহূর্তে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে পঙ্গু করবার সময় এসে গেছে। কোথাও যেন মনে হচ্ছে ভারতবর্ষের শাসন ব্যবস্থা, আমার ব্যক্তিগত মতামত, যে টি-20 যুগে টেস্ট ম্যাচ খেলবার চেষ্টা করছে। এত দরকার কি? আমরা যদি সব জিনিসপত্র বন্ধ করে দিই, তারা আনুক না, তাদের পৃথিবীতে এত ভালো বন্ধুর দেশ আছে, পাকিস্তান আছে, চীন আছে, তারা সমুদ্রপথে সবকিছু নিয়ে আসুক, আনন্দে থাকুক, সুখে থাকুক। হ্যাঁ, এবং এই কিছু ছাত্র নেতাও জুটেছে এদের সাথে, যারা বলছে 16 বছর ধরে বাংলাদেশ নাকি ভারতবর্ষ নাকি বাংলাদেশকে শুষে এসছে। আচ্ছা, 1948 সালের থেকে যে ভাষা আন্দোলন হয়েছিল, তখন ভারতবর্ষ তো ছিল না এই সিনে। মুজিব হত্যার সময়ও ছিল না ভারতবর্ষ। 71-এর ইলেকশনে যখন বাংলাদেশে আওয়ামী লীগ জিতে যায়, তখন পাকিস্তানের আর্মি বাংলাদেশে আসে এবং অপারেশন সার্চ লাইট করে। ইয়াইয়া খান, তারপরে টিক্কা খান, এরা কি ভারতীয় মানুষ? তো যে বাংলাদেশের ডকুমেন্ট আমরা পড়েছি যেখানে নাকি 30 লক্ষ লোক মারা গেছে, লোকে বলে যে আরো সংখ্যাটা বেশি। অনেক ধর্ষণ হয়েছে এবং ধর্ষণ করে খুনের ঘটনা হয়েছে। এগুলো কারা করেছিল? এই মূর্খরা ইতিহাসও পড়েনি নিজের দেশে। খালি ভারত ভারত বিদ্বেষ করে কোনো লাভ হবে না। ভারত একটা সময় বন্ধ করে দেবে সবকিছু এবং তখন ভারত নিজেকে নিয়ে থাকবে, বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে থাকুক, ভারতের কিছু যায় আসবে না। ভারত যে অর্থশক্তি এখন, তাতে ওই $12 বিলিয়ন ব্যবসা না করলেও চলবে ভারতবর্ষে। আপনারা আনুন না জিনিসপত্র এখান থেকে। কিন্তু আমার মনে হয় ভারত সরকারও একটা অদ্ভুত ভাবে একটু গড়িমসি হচ্ছে। কিছু সাধারণ মানুষ মারা যাচ্ছে, অনেক মন্দির ধ্বংস হচ্ছে। এইগুলো একটু শক্ত হাতে ধরলে, ভারত যদি চায় যে পৃথিবীর আঙিনায় বড় জায়গায় আসবে,
তো তাহলে ভারতকে সেই রকম দেখাতে হবে নিজের শক্তির প্রতাপন। হ্যাঁ, এইরকম ভাবে শক্তি সঞ্চয় করে বসে থাকবো আর ছোট ছোট দেশরা এরকম ভাবে হুমকি দেবে, ছাত্র লিডাররা নোংরা কথা বলছে, ভারতের জাতীয় পতাকার উপর হাঁটছে, আর আমাদের ভারতবর্ষের শাসন ব্যবস্থা কেমন যেন একটা গড়িমসি ভাব মনে হচ্ছে। আমি তো জানি না, হয়তো কালকে যুদ্ধ ঘোষণা হয়ে যাবে বা অন্য কিছু হবে, আমি জানি না। বাট আমরা আশা করছিলাম যে একটু স্ট্রং পশ্চারিং অন্তত করতে পারে রাজনৈতিকভাবে, কূটনীতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। হয়তো দেশ করছে, আমরা আশায় বসে আছি। আরেকটা আশার আলোর কথা বলবো, যেটা হচ্ছে কিছু বুদ্ধিজীবী মানুষ বাংলাদেশের মুখ খুলতে শুরু করে দিয়েছে। এটা একটা ইতিবাচক দিক, যেটা আপনি জিজ্ঞেস করলেন। আপনাদের চ্যানেলে দেখছি কোনো কবি, কোনো জাজ তারা বলছে